তিতির এবার দাঁতে দাঁত চেপে শুধালো, আপনি আপনি কখনোই কথা শুনবেন না তাই না? এতবার করে বারণ করলাম বিছানায় ওঠার জন্য, তবুও আপনি লাফিয়ে উঠে এলেন এখানে। নামুন বলছি, নামুন। আরাপের মুখ তখনও রক্তশূন্য, মেঝের দিকে চেয়ে অস্পষ্ট স্বরে বলে উঠল, নিচে নামলে আমাকে আবার খেয়ে ফেলবে। তিতির এবার বিরক্ত হয়ে বলে উঠল, কি? কে খেয়ে ফেলবে? অবলা স্বামীর মতো মেয়েটার দিকে তাকালো আরাপ। পরপর তুতলে তুতলে বলে উঠল আরাপ, টিক 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 টিকি। ঝড়ের পরে হালকা বাতাস হচ্ছে, ঝুম বৃষ্টির পরে পরিবেশটা অস্বাভাবিকভাবে শান্ত। কিন্তু রাত দুটোর পর টিকটিকির কথা শুনে শান্তভাবে থাকতে পারল না তিতির। কপালে ভাঁজ পড়ল অমনি। কোনো রকমে হাতড়ে হাতড়ে রুমে আলো জ্বালালো, নাক মুখ খিচে তাকালো আরাপের দিকে, বলে উঠল, টিকটিকি আপনাকে খেয়ে ফেলবে? এত রাতে ইয়ার্কি করছেন আমার সাথে? ঢোক গেল আরাপ, বলে উঠল, তুমি বিশ্বাস করো বউ, এটা যে সে টিকটিকি নয়, একেবারে শ্বশুরের সাইজের। তিতিরের ক্রুদ্ধ চাউনিতে থতমত খেয়ে গেল আরাপ। একটু থেমে ফের বলল, না মানে অনেক বড় টিকটিকি। এবার রেগে গেল তিতির, ঠেলে সরাতে চাইলো আরাপকে। পরপর উঠে বসলো নিজেও, মেঝের দিকে তাকিয়ে ফের চাইলো আরাপের দিকে। অপরাধীর ন্যায় মুখটা, হাঁটু ভাঁজ করে বসে আছে ওর সামনে। ভয় যে ভালো মতো পেয়েছে সেটা চেহারাতেই ফুটে উঠেছে স্পষ্ট। তিতির তখন বলে উঠল, দেখুন নিচে কিচ্ছু নেই, এবার শুয়ে পড়ুন চুপচাপ, যান বলছি। দোনামোনা করলো আরাপ। এরপর তিতিরের পাশে বালিশটায় তো আরেকবার ওর মুখের দিকে চেয়ে শেষমেশ বলেই ফেললো কথাটা, এখানে শুই। করুণ চোখে চাইলো আরাপ তিতিরের দিকে। দ্বিধায় পড়ল তিতির, নড়ে চড়ে বসলো একটু। পরপর অক্ষি যুগল ছোট ছোট করে বলল, শুতে পারেন, তবে শর্ত থাকবে। দম আটকে বিশেষ ন্যায় মাথা নাড়ল আরাপ। বুকে হাত বাঁধলো মেয়েটা, বলে উঠল থমথমে গলায়, নো টাচ। আরাপ সাথে সাথে আওড়ালো, নো টাচ। এবার বেশ থতমত খেয়ে গেল তিতির। কিছুটা অবিশ্বাস্য নিয়েই তাকালো ওর দিকে, জিজ্ঞেস করলো, আপনি রাজি তো আমার শর্তে? ততক্ষণে আরাপ শুয়ে পড়েছে বিছানায়, নরম বালিশে মাথা এলিয়ে চোখ বন্ধ করলো মাত্র। এক হাত ভাঁজ করে কপালের উপর রেখে বলে উঠল, একটু কষ্ট হবে ঠিকই, কিন্তু টিকটিকির পেটে যাওয়ার চেয়ে ভালো এটা। গুড নাইট বউ, কাল সকালে কথা হবে। তিতির তো হতভম্ব, ফ্যাল ফ্যাল করে চেয়ে দেখলো আরাপকে। তারপর হতাশা শ্বাস ফেলে বলে উঠল, আপনি যে ছেলে হয়েও টিকটিকিকে ভয় পান, মেঝেতে শোয়ার আগে তো বলতেই পারতেন। প্রতি উত্তরে আরাপ চোখ বন্ধ করেই বলে উঠল, তোমরা যে বাসায় কুমিরের সাইজে টিকটিকি পালো, আমার মেঝেতে শোয়ার আগে একবারও বলনি তো। সাথে সাথে তিতির বেখেয়ালি ভাবে হাসতে গিয়েও হাসলো না, ঠোঁট টিপে বজায় রাখলো নিজের থমথমে হাসি। আসলেই তো। তারপর বেড সাইডে লাইটটা নিভিয়ে শুয়ে পড়লো বিছানায়, তবে দূরত্ব বজায় রাখলো মাঝখানে। এবার মাঝখানে দুটো কোল বালিশ রাখতে রাখতে বলে উঠল তিতির, হ্যাঁ পারি তো। আর আপনি যদি একবার শর্ত ভাঙেন, আর আমার যদি রাতে আরেকবার ঘুম ভাঙে, তাহলে আপনাকে ওই টিকটিকি ধরে খাইয়ে দেব। আর চাইলে টিকটিকির উপর গোলমরিচ আর লবণ ছিটিয়ে ফ্রাইড রাইস করে দিতে পারি। তিতিরের কথা শুনেই বমি পেয়ে গেল আরাপের। বিড়বিড় করে বলে উঠল, তুমি বউ, চোখ খোলার আগেই আমি বাসায় ফিরবো, নয়তো কখন যে সত্যি সত্যি টিকটিকি ধরে খাইয়ে দাও কে জানে। বৃষ্টি হওয়ায় হুট করেই ভোরের দিকে বেশ ঠান্ডা লাগলো। কাঁথা মুড়ি দিল নগরবাসী। সবাই প্রশান্তির ঘুমে থাকলেও ব্যাঘাত ঘটলো আরাপের। কাক ভরে সজাগ হলো ও, চোখ পিট পিট করে চাইতেই চমকে থাকালো পাশে। ওকে জড়িয়ে গুটিসুটি মেরে শুয়ে আছে তিতির। ফর্সা মুখটায় আড়াল করেছে এলোমেলো চুল। আরাপের শ্বাস ঘন হলো, তর্জনী ছুঁয়ে আলতো ভরে সরিয়ে দিল কপালের উপর চুলগুলো। গভীর চোখে চেয়ে দেখে তিতিরকে, অনুভব করে এরকম সৌন্দর্য। তারপর সাথে সাথেই ঢোক গিলল আরাপ। তিতিরে এতটা কাছে এসেছে, সে নিজেকে আর আটকে রাখতে পারছে না। পুরুষালী সত্তাটা যেন জেগে উঠছে। মস্তিষ্কে বারবার হোঁচট খেলো ঘুমানোর আগে তিতিরে বলা কথাটা। তিতির বলেছিল নো টাচ। আশাহত হলো প্রেমিকের মন। দীর্ঘ একটা শ্বাস ফেলে হাসলো নিঃশব্দে। বুকের ওপর থেকে তিতিরে হাতটা সরালো আলতো গোছে, কিন্তু উষ্ণতা ছাড়াতেই তিতির কুকড়ে গেল। কপালে ভাঁজ পড়ল মেয়েটার, ঠোঁট টিপল এমপি সাহেব। পরপর নিজে থেকে বুকের মধ্যে নিয়ে আসলো তিতিরকে। ঘুমে অচেতন শরীরটা টের পেল না বোধহয় সেসব। বিড়বিড় করে বলে উঠল আরাপ, এই যে ধরলাম, আজকে টিকটিকি কালাভুনা করে খাওয়ালেও আমি ছাড়ছি না তোমাকে বউ। অপরদিকে ইমাদ সদাগর খুব ভোরেই উঠেন প্রতিদিন। ভণ্ড হলেও নামাজ পড়েন 5 ওয়াক্ত। আজও উঠেছেন খুব সকালে, একটু হেঁটে এসে কেবলই জিরাচ্ছিলেন সোফায় বসে। অভ্যাস মাফিক টেবিলের উপরে রাখা
পত্রিকাটা মেলে ধরেছিলেন একটু। তখনই মেজাজটা খারাপ হলো ওনার। খবরের কাগজে সামনে পাতাতেই আরাপের ছবি। দাঁত বের করে তাকিয়ে আছেন ওনার দিকে। বিরক্তিতে শটান ছুঁড়ে ফেললেন কাগজটা। বেশ তিরিক্ষি মেজাজে স্ত্রীকে ডেকে উঠলেন। রোকসানা বেগম হন্তদন্ত হয়ে ছুটে এলেন রান্নাঘর হতে। চায়ের কাপটা টেবিলের উপর রেখে আঁচলে হাত মুছতে মুছতে বলে উঠলেন, কিছু বলবেন? ইমাদ সদাগর তখন বলে উঠলেন, আজরাইন আইসে রাতে। প্রতি উত্তরে রোকসানা বেগম বলে উঠলেন, না তো, সে যে ঝড় বৃষ্টির আগে বের হলো, তারপর তো সারা রাত বাড়ি ফেরেনি। আছে হয়তো কোনো বন্ধু বান্ধবের সাথে। ইমাদ সদাগরে সেদিকে ভাবান্তর হলো না। গভীর গলায় বলে উঠলেন, ঠিক আছে, আজরাইন ফিরলে আমারে কইও। নিঃশব্দে মাথা কাত করলেন রোকসানা। পরবর্তীতে কোনো কথা বললেন না। মন মর্জিত তো এই লোকের ঠিক নেই। কোন কথা থেকে আবার কোন কথা যে আবার তুলে ধরবে, তার থেকে আর কোনো কিছু জিজ্ঞেস না করাই ভালো। ভদ্র মহিলা চলে যেতেই সিঁড়ি বেয়ে নিচে নামলো আরাপ। ভয় ডরহীন তার গতি। দিব্যি পরনে সাদা শার্টটা ঠিক করতে করতে এসে দাঁড়ালো ইয়াদের পিছনে। বলে উঠল, গুড মর্নিং চাচা শ্বশুরের ভাই। আচমকা কথাতেই ধর পড়িয়ে উঠে বসলো। তারপরে পিছনে তাকাতেই চোখ কপালে উঠল ইমাদের। আরাপের ঠোঁটে তখন একজোড়া হাসি, ঠিক ওই পত্রিকার ছবির মতো। শ্বশুরের চায়ের কাপ তুলে হাতে নিতে নিতে বলে উঠল আরাপ, সারা রাত না ঘুমাতে পারিনি, মাথাটা প্রচুর ধরে আছে। আপনার চাটা একটু খেলাম, হ্যাঁ। রাগে থরথর করে কাঁপলেন ইমাদ, দাঁতে দাঁত পিষলেন। চিবিয়ে চিবিয়ে শুধালেন ইমাদ সদাগর, আমার বাড়িতে গেট দিয়া ঢোকার অনুমতি তৈরি কেইটা দিচ্ছে? আরাপ তো তখন ভাবলিস ভাবেই বলে উঠল, আপনার বাড়ির গেট দিয়ে তো ঢুকেনি, আপনার মেয়ের ঘরের জানালা দিয়ে ঢুকেছি। আরাপের নির্লিপ্ত উত্তর। মনে সুখ মিশিয়ে চায়ের চুমুক দিতেই ফের বলে উঠল আরাপ, আরে বাস, শাশুড়ি মা এত ভালো চা বানান, তবে আজ খাবো না। বেশি খেলে যদি পেট খারাপ হয়। তার উপর আপনি যে লুক দিয়েছেন, চা তো নয় যেন আপনার মেয়েকে আমি। থামলো আরাপ।